আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। আজ 34 নম্বর সেট। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রতিটা প্রশ্নের জন্য আমি তোমাদের 20 সেকেন্ড করে সময় দেব। যেহেতু পরীক্ষা চলে এসেছে তাই এই 20 সেকেন্ডের মধ্যে তোমরা অঙ্কটাকে করার চেষ্টা করো, তারপরে দেখে নাও তোমাদের করা উত্তর ঠিক কিনা। প্রথম প্রশ্নে বলেছে 5.75 টাকা পার কেজি দরে কত কেজি চিনির সঙ্গে 4.50 টাকা দরের 75 কেজি চিনি মিশ্রিত করলে মিশ্রণের মূল্য 5.50 টাকা পার কেজি হয়। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। কি বলেছে অঙ্কে? যে 5 টাকা 75 কেজি কত কেজি চিনির সঙ্গে, অর্থাৎ এখানে কত কেজি চিনি লাগবে 4 টাকা 50 দরের 75 কেজি চিনির সঙ্গে মেশাবো। বোঝা যাচ্ছে 5.75 টাকা কেজি দরে কিছু চিনি আছে, তোমাকে বার করতে হবে কত কেজি চিনির সঙ্গে 4.50 টাকা কেজি দরের 75 কেজি চিনি মিশ্রিত করলে মিশ্রণের মূল্য 5.50। মিশ্রণ মানে কি? এই চিনির সঙ্গে এই চিনিটা মিশিয়েছে, মেশানোর পর যে মূল্য হয়েছে মানে সেটা অ্যাভারেজ মূল্য, যেটা আমি এখানে বসাবো। বোঝা যাচ্ছে? এবারে দেখো এই তিনটে ফিগারেই দেখছি দশমিক আছে, তুলে দাও, কিছু আসে যায় না। অ্যালিগেশন প্রসেস আমি অ্যাপ্লাই করব। এই ক্রস বিয়োগ করব, 450 550 বিয়োগ করলে এখানে 100 আসবে, আর এই দুটো যদি আমি বিয়োগ করি এখানে 25 আসবে। তাহলে এই চিনি আর এই চিনির রেশিও হচ্ছে 100:25। যদি 25 দিয়ে কাটি তাহলে হবে 4:1। আচ্ছা ঠিকই থাক, এটা থাক, কাটবো না। তোমরা কেটেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কাটতে চাইছি না। 100:25 অর্থাৎ এটা যদি 100 কেজি নেওয়া হয় তাহলে এই চিনিটা 25 কেজি নেওয়া হয়েছে, কিন্তু এই চিনিটা তো 75 কেজি নেওয়া হয়েছে, 25 কেজি না। আমি দেখছি এই পার্টটাকে 3 দিয়ে গুণ করলে 75 কেজি আসছে। 25 কে 3 দিয়ে গুণ করো, তাহলে এখানে যে 100 আছে তাকেও 3 দিয়ে গুণ করে তুমি বলবে এই যে চিনির পরিমাণ সেটা হবে 300 কেজি। এটাই প্রশ্নে চেয়েছিল যে 5 টাকা 75 দরে কত কেজি চিনি, আমি বার করলাম সেটা 300 কেজি চিনি, যেটা অপশন নাম্বার বি তে আছে। দেখো এই জন্য আমি 100:25 কাটিনি, কারণ আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে 25 কে 3 দিয়ে গুণ করলে 75 হয়। খামোকা কেটে কোনো লাভ নেই। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে দিয়েছে, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গাটা, এটাকে আমি এইভাবে লিখতে পারি, 1 উপরে আছে, 1 বাই ছোট সংখ্যাটা মাইনাস 1 বাই বড় সংখ্যাটা। আমি কি করলাম, এখানে 1 আছে 2 আছে, মানে এদের মধ্যে ছোট সংখ্যাটা প্রথমে আছে, বড় সংখ্যাটা পরে আছে। আমি 1 বাই ছোট সংখ্যা মাইনাস 1 বাই বড় সংখ্যাটা নিলাম। দেখো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2 ইন্টু 1 সরল করব, 2 মাইনাস 1 ক্যালকুলেশন করলে 1 বাই 1 প্লাস 1 ইন্টু 2 এই ফিগারটা চলে আসবে। তাহলে আমি এই ফিগারগুলোকে এরকম করে লিখতে পারি, 1 বাই ছোট সংখ্যা মাইনাস 1 বাই বড় সংখ্যা, তারপর এখানে প্লাস আছে দিলাম। একই রকম ভাবে দেখো এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা, আমি লিখবো 1 বাই ছোট সংখ্যা মাইনাস 1 বাই বড় সংখ্যা। এইভাবে এই প্লাস ছিল, এটাকে দেওয়ার পর আমি এটাকেও লিখতে পারি 1 বাই ছোট সংখ্যা মাইনাস 1 বাই বড় সংখ্যা, প্লাস এইভাবে জিনিসটা চলবে। দেখো এই যে 49 ইন্টু 50, এর আগের ফিগার কি ছিল, 1 বাই 48 ইন্টু 49। কেন, দেখো 3 শেষ হচ্ছে 3 শুরু হয়েছে, তার মানে এখানে কোনো জায়গায় 48 শেষ হয়েছিল, 48 শুরু, 49 শেষ, 49 শেষ হয়েছে, 49 শুরু হয়েছে, দিয়ে এই ফিগারটাকে ক্লোজ করেছে। আমি এটাকে কিভাবে লিখবো, এটাকে আমি লিখবো যে 1 বাই 48 অর্থাৎ ছোট মাইনাস 1 বাই 49। আমি এইটাকে কিরম লিখবো, এই প্লাস যেরাম ছিল দিলাম,
1 বাই ছোট সংখ্যা মাইনাস 1 বাই বড় সংখ্যা। কেন এটা করতে গেলাম? দেখো এই যে ফিগারগুলো আছে মাইনাস হাফ প্লাস হাফ, মাইনাস 1/3 প্লাস 1/3, মাইনাস 1/4 প্লাস 1/4, মাইনাস 1/48 প্লাস 1/48, এইভাবে কাটতে কাটতে গিয়ে মাইনাস 1/49 প্লাস 1/49 কাটবে, এটা কিন্তু আর কাটবে না। তাহলে আমি দেখলাম এখান থেকে পড়ে থাকছে 1/1 অর্থাৎ 1, মাইনাস এখানে পড়ে থাকছে 1/50। এটাকে সরল করলে আমাদের উত্তর আসবে। যদি সরল করো 50 মাইনাস 1 অর্থাৎ 49/50, এই প্রশ্নের উত্তর হবে যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন, কোনো একটি কাজ এ বি সি যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে বি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো একটা কাজ আছে, কাজটা এখানে গিয়ে শেষ হবে 4 দিন আগে। এখানে বলেছে 4 দিন আগে বি চলে যাচ্ছে। এখান থেকে 4 দিন মনে করো এই পর্যন্ত, এই 4 দিন আগে বি চলে গেল। তার মানে এই পর্যন্ত যতদিন কাজ হয়েছে এই পর্যন্ত এ বি সি 3 জনে করেছে, আর এই শেষ দিন যেহেতু এই শেষ 4 দিন যেহেতু বি চলে গেছে, তাহলে এই শেষ 4 দিন শুধুমাত্র এ আর সি কাজ করবে। বোঝা যাচ্ছে? এবারে যে কাজটার কথা বলা হয়েছে সেই কাজটা কতটা সেটা আমরা কি করে বার করব? এ বি সি 10, 12, 15 দিনের কাজ করে, আমি এটা এখানে বসাবো। এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে কাজ করে। যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটাকে আমি এই তিনটে ফিগারের লসাগু মনে করব, অর্থাৎ 15, 12, 10-এর লসাগু 60। এই 60 আমি বলবো টোটাল ওয়ার্ক, মোট কাজ 60 ইউনিট। এবার এই টোটাল কাজটা এ 10 দিনে করেছে, তাহলে একদিনে কত করেছে? তুমি বলবে 60/10। তাহলে আমি এই অবস্থায় যাওয়ার পর এই ফিগারটাকে অর্থাৎ মাঝে যে লসাগুটা বসাচ্ছি এটাকে এই ফিগার দিয়ে ভাগ করব। 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 60কে 15 দিয়ে ভাগ করলে 4। এই যে ভাগফলগুলো বেরোলো এগুলো কি? এগুলো হচ্ছে এ প্রতিদিন কতটা কাজ করে, বি প্রতিদিন কতটা কাজ করে এবং সি প্রতিদিন কতটা কাজ করে। বোঝা গেছে? দেখো শেষ 4 দিন এ আর সি কাজ করেছে। আমি জানি এ যদি একা কাজ করে প্রতিদিন 6 ইউনিট কাজ করবে, প্লাস সি যদি একা কাজ করে তাহলে প্রতিদিন 4 ইউনিট কাজ করবে। তাহলে এ আর সি দুজনে মিলে প্রতিদিন 6 + 4 = 10 ইউনিট করে কাজ করবে। কিন্তু এই 4 দিন এ আর সি কাজ করেছে, এ আর সি যেহেতু প্রতিদিন 10 করে কাজ করছে, তাহলে এই 4 দিনে ওরা দুজনে মিলে 4 × 10 অর্থাৎ 40 ইউনিট কিন্তু কাজ করে দেবে। তাহলে মোট কাজ ছিল 60 ইউনিট, তার মধ্যে এ আর সি 40 কাজ ওই 4 দিনে করে দিয়েছে। তাহলে কাজ বাকি কতটা থাকছে? তোমরা বলবে 60 - 40 = 20 ইউনিট কাজ বাকি থাকছে। এই কাজটা, এই যে 20 ইউনিট কাজটা কারা করেছে? এই 3 জনে মিলে 20 ইউনিট কাজ করেছে। তারপরে কিন্তু বি চলে গেছে। আমি দেখব যে এই 3 জনে মিলে এই 20 ইউনিট কাজটা কত দিনে করছে। 20 ইউনিট কাজ করতে হবে 3 জনকে করতে হবে, মানে এও করবে, বিও করবে, সি করবে। আমি জানি এ প্রতিদিন 6 করে কাজ করবে, বি প্রতিদিন 5 করে কাজ করবে এবং সি প্রতিদিন 4 করে কাজ করবে। 3 জনে মিলে প্রতিদিন 6 আর 5 11 আর 4 15 ইউনিট কাজ করছে। আমি এর জায়গায় 15 লিখে দিলাম। তাহলে 20 ইউনিট কাজ করতে কত সময় লেগেছিল? বোঝা যাচ্ছে 15 কাজ করছে একদিনে, 20 কাজ করবে কত দিনে? আমি এটা জাস্ট 5 দিয়ে কাটবো, 4/3 অর্থাৎ 1/1 দিনে। তার মানে এই যে 20 ইউনিট কাজটা সেটা হয়েছে 1/1 দিনে, আর এখান থেকে এই পর্যন্ত 4 দিন সময় লেগেছিল। তাহলে টোটাল কাজটা কত দিনে হলো? এখানকার 4 দিন আর এই কাজটা লেগেছে 1/1 দিন। তাহলে মোট সময় 4 + 1/1 = 5/1 দিন, যেটা অপশন নাম্বার বি তে আছে। একটি শ্রেণীতে মোট 30 জন শিক্ষার্থী আছে। তাদের মধ্যে বালকদের বয়সের গড় 49 কেজি এবং বালিকাদের বয়সের গড় 37 কেজি, কিন্তু সমস্ত শিক্ষার্থীর বয়সের গড় 45 কেজি। ছাত্র সংখ্যা নির্ণয় করো। তোমাদের সময় শুরু
এখন সময় শেষ। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করবে যেখানে দুটো আইটেম আছে, যেমন এখানে বালক বালিকা, এবং বালক ও বালিকার যদি গড় দেওয়া থাকে তাহলে আমি অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করব। এখানে বলেছে বালকদের গড় 49 কেজি, বয়েজ আর গার্লসদের কথা বলা হয়েছে। বালকদের 49 এবং বালিকাদের 37, সমস্ত শিক্ষার্থীর গড় 45, সেটা মাঝখানে বসানো। তোমরা জানো অ্যালিগেশন প্রসেস এই ক্রস বিয়োগ করে বসাতে হয়, এই ক্রস বিয়োগ করলে 4, এই ক্রস বিয়োগ করলে 8, যদি এটা 4 দিয়ে কাটি 2:1 হবে। তার মানে যদি দুজন বালক থাকে, বালিকা থাকবে একজন, তাহলে ক্লাসে মোট স্টুডেন্ট থাকবে 2 + 1 3 ইউনিট। আমি কি বললাম, ক্লাসে মোট 3 ইউনিট যদি স্টুডেন্ট থাকে তার মধ্যে বালকের সংখ্যা 2 হবে এবং বালিকার সংখ্যা 1 হবে। কিন্তু ওরা তো বলেই দিয়েছে যে ক্লাসে মোট 30 জন শিক্ষার্থী আছে, আমি বলছি 3 ইউনিট শিক্ষার্থী আছে, প্রশ্নে বলছে 30 জন আছে, তাহলে 3 ইউনিটের ভ্যালু 30 জন, 1 ইউনিটের ভ্যালু কত হবে 10 জন। কি চেয়েছে, ছাত্র সংখ্যা নির্ণয় করো। দেখো ছাত্র সংখ্যা মানে কি 2 ইউনিট, দেখতে পাচ্ছ বয়েজ 2 ইউনিট ছাত্র আছে, একের ভ্যালু যদি 10 হয়, 2 এর ভ্যালু হবে 10 দুগুণে 20 জন, যেটা অপশন নাম্বার ডি তে আছে। দুই প্রকার চালের ক্রয় মূল্য যথাক্রমে 40 টাকা ও 28 টাকা পার কিগ্রা। কি অনুপাতে ওই দুই প্রকার চাল মিশ্রিত করে মিশ্রণ 36 টাকা পার কিগ্রা দরে বিক্রি করলে 20% লাভ হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এখানে দুই প্রকার চাল ক্রয় মূল্য দেওয়া আছে, খেয়াল করো ক্রয় মূল্য দেওয়া আছে, একটা হচ্ছে 40 টাকা কিগ্রা আর একটা হচ্ছে 28 টাকা কিগ্রা। এবার এদেরকে মেশাচ্ছে, মিশিয়ে বিক্রি করছে 36 টাকা পার কিগ্রা দরে। এটা কি বলেছিলাম, চালটার ক্রয় মূল্য বা সিপি, এটাও চালটার ক্রয় মূল্য বা সিপি। এবার যখন এখানে বিক্রি করছে, আমি সিপির মাঝখানে অ্যাভারেজ কখনো বিক্রয় মূল্য লিখতে পারবো না, এই দুটো সিপি আছে মানে আমাকে অ্যাভারেজটাও সিপিতে কনভার্ট করতে হবে, বোঝা যাচ্ছে। এখানে 36 টাকা কিলো দরে বিক্রি করেছে, অর্থাৎ সেলিং প্রাইস দেওয়া আছে, আমাকে সিপিতে কনভার্ট করতে হবে। কি করে করব, এই 36 টাকা কিগ্রা দরে বিক্রি করে 20% লাভ হয়েছে। 20% লাভ মানে কি, বেসিক ফিগার হবে 100, 20 লাভ হয়েছে মানে এর সঙ্গে 20 যোগ করে আমি 120 করলাম। আমি বলছি 36 টাকায় বিক্রি করে লাভ হয়েছে, কেনা দাম কত, তাহলে কেনা দাম নিশ্চয়ই এই 36 টাকার কম ছিল। যাই বললাম কম ছিল, এদের মধ্যে কম ফিগারটা উপরে বসাও আর বাকি ফিগারটা নিচে বসাও, এটা হবে ক্রয় মূল্য। অর্থাৎ এখন এটা ক্রয় মূল্যে কনভার্ট হয়ে গেল। এটা কাটি আমি, তাহলে ক্রয় মূল্য হবে 30। অর্থাৎ এই দুটোকে মিশিয়ে যখন মিশ্রণটা এসছে, দেখা যাচ্ছে মিশ্রণের ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, সেটা আমি এখানে বসিয়ে দিলাম, বোঝা যাচ্ছে। এই দুটোকে বিয়োগ করব, অ্যালিগেশন সবাই জানো, এইটাকে বিয়োগ করলাম, এটা রেশিও হচ্ছে 1:5, 2 দিয়ে কাটলাম। এখানে সেটাই চেয়েছিল, কি অনুপাতে ওই দুই প্রকার চাল মিশ্রিত করব, আমরা দেখলাম 1:5 অনুপাতে মিশ্রিত করব, যেটা অপশন নাম্বার বি তে আছে। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়, প্রথমে কতজন লোক ছিল? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। বলেছে যে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, কিছু লোক জানা নেই, আমি মনে করছি সেই লোক সংখ্যা হচ্ছে এক্স। এক্স জন লোক একটা কাজ 60 দিনে করছে, 8 জন লোক বেশি থাকলে, 8 জন লোক বেশি মানে কি, এক্স জন ছিল, যদি আরো 8 জন বেশি থাকতো তবে কাজটা 10 দিন আগে শেষ হয়ে যেত। 10 দিন আগে শেষ মানে কি, 60 দিনে কাজটা হওয়া উচিত ছিল,
তার থেকে 10 দিন কমে অর্থাৎ 50 দিনে নাকি শেষ হয়ে যায়। প্রথমে কত লোক ছিল, আমি বলেছি যে প্রথমে লোক ছিল x, তাহলে x এর মান কত, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন বোঝা গেছে। দেখো একটা বেসিক ফর্মুলা আছে টাইম অ্যান্ড ওয়ার্কের, m1 d1 by w1 is equal to m2 d2 by w2, যেখানে 1 মানে হচ্ছে প্রথম লাইনের তথ্য বা ডাটা এবং 2 মানে হচ্ছে সেকেন্ড লাইনের ডাটা। m মানে হচ্ছে লোক সংখ্যা, d মানে হচ্ছে দিন সংখ্যা, w মানে হচ্ছে কাজ। যেহেতু সেম কাজের কথা বলা হয়েছে তাই w1 আর w2 এর ভ্যালু সমান, তাই এই দুটো ফর্মুলার মধ্যে আনার দরকার নেই। একই কাজের কথা বলা হয়েছে তাই আমি এদেরকে নেব না। আমার ফর্মুলা তাহলে এইটা এলো m1 d1 is equal to m2 d2, অর্থাৎ প্রথম লাইনের লোক এবং দিন গুণ করব সমান দ্বিতীয় লাইনের লোক আর দিন গুণ করব। প্রথম লাইনের লোক আমি ধরেছি x, দিন কত ছিল 60, আমি এটা লিখলাম, সমান দ্বিতীয় লাইনের লোক হচ্ছে এই যে 8 জন বেশি মানে x প্লাস 8, এবং 10 দিন আগে হচ্ছে, আমি বলেছিলাম মোট 60 দিনে হওয়ার কথা, 10 দিন আগে মানে 10 দিন কম হবে, অর্থাৎ এখন দিন সংখ্যা লাগছে 50। এটাকে জাস্ট সরল করে x এর ভ্যালু বার করে। 6x এর দিকে 5x নিয়ে এলে কি আসবে, শুধু x, আর এটা আসবে 5 আসছে 40। সমাধান করো, এটা x = 40 আসছে। x কি, কিছু লোক যারা প্রথমে ছিল, তাই এখানে উত্তর হবে প্রথমে লোক সংখ্যা ছিল 40 জন, যেটা অপশন নাম্বার এ তে আছে। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটা কাজ 8 দিনে করছে। আমি বলি যে কাজটা 4 জন পুরুষ আর 6 জন মহিলা মিলে 8 দিনে করছে, আমি বললাম একদিনেই কাজটা করতে হবে, 8 দিনে না, একদিনেই কাজ করতে হবে। তাহলে কি হবে, এই যে আমি 8 থেকে 1 কি করে পেলাম, 8 দিয়ে ভাগ করেছি, তবেই তো আমি একদিনে বার করতে পারবো। এই 8 দিয়ে যদি এখানে ভাগ করে একদিন করি, তাহলে 8 দিয়ে এদেরকে গুণ করে নেব। তার মানে বোঝাচ্ছে যে যে কাজটা 8 দিনে হওয়া উচিত সেই কাজটা যদি একদিনেই করতে চাই তবে 8 গুণ কিন্তু লোক সংখ্যা লাগবে। বোঝা যাচ্ছে? তাহলে আমি বলছি যে 4 জন পুরুষ, পুরুষকে আমি m দিয়ে লিখছি, 6 জন মহিলা, মহিলাকে আমি w দিয়ে লিখছি। এরা যদি কাজটা একদিনেই করতে চায় তবে 8 গুণ লোক দরকার, তাই 8 দিয়ে গুণ করলাম। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে টোটাল কাজটা। একই রকম ভাবে বলছে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা কাজটা 10 দিনে করে। আমি বলছি 10 দিনে না, তুমি একদিনে করো। একদিনে করলে তাহলে আমি 10 দিয়ে গুণ করব, অর্থাৎ 10 গুণ লোক লাগবে। আমি বলছি এটা হচ্ছে টোটাল কাজ। একবার বলছি টোটাল কাজ এটা, আর একবার বলছি টোটাল কাজ এটা। যেহেতু সেম কাজের কথা বলা হয়েছে তাই আমি এটাকে সমান করে দিলাম। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবারে দেখো অনেকে কি ভুল করো তোমরা, এখানেই কাটতে আরম্ভ করে দাও। এটা টোটাল ওয়ার্ক, যদি মনে রাখতে পারো ভালো। এটা কিন্তু টোটাল ওয়ার্ক, অর্থাৎ 10 থাকুক বা 8 থাকুক, আমি নয় এখানে m আর w যদি ভ্যালু পাই টোটাল ওয়ার্ক পাবো, এখানেও m আর w ভ্যালু পেলে টোটাল ওয়ার্ক পাবো। কিন্তু কখনোই সমান চিহ্নের এই দিকে এগুলোকে এই লাইনের মধ্যে কেটো না, পরীক্ষার সময় কিন্তু খুব সমস্যা হয়, তোমরা বুঝতে পারো না। আমি যদি এই লাইনটাকেই কেটে লিখতাম তাহলে আমি দেখো দুই সাইডে 2 দিয়ে কাটতাম, অর্থাৎ 4 দুগুণে 8, 5 দুগুণে 10, ছোট করার জন্য। এই ফিগারটা যা আছে আমি কিন্তু তাই লিখবো। এটা জাস্ট মেন্টাল ক্যালকুলেশন, আর কিছু না। তোমাদের বোঝানোর জন্য আমি আর একবার লিখছি। অর্থাৎ আমি যখন টোটাল ওয়ার্কের জন্য মান বার করব তখন এই 10 দিয়ে এই পুরো ফিগারটাকে গুণ করে অথবা 8 দিয়ে এই পুরো ফিগারটাকে গুণ করে হিসেব করব, 4 দিয়ে কিন্তু না। অর্থাৎ আমি যদি কেটে দিই টোটাল ওয়ার্কটা কমে যাবে, তাই কাটাকুটিটা এই লাইনের মধ্যে করো না। যদি মনে রাখতে পারো ভালো যে আমাকে এখানেই বসাতে হবে, এখানে কিন্তু না। এবার জাস্ট সমাধান করো। 4 4 16m প্লাস 4 6 24w ইজ ইকুয়াল টু 15m প্লাস 5 7 35w। যদি আমি mটাকে এদিকে নিয়ে আসি শুধু m, wটা এদিকে নিয়ে গেলে 11w, অর্থাৎ m বাই w এই ফিগার হচ্ছে 11/1। এটা কি, একজন লোক যদি 11 ইউনিট কাজ করে, একজন মহিলা 1 ইউনিট কাজ করবে। বোঝা যাচ্ছে? তাহলে টোটাল কাজটা কত? নয় এই জায়গায় ভ্যালু বসাও,
না হলে এই জায়গায় ভ্যালু বসাও এম আর ডাব্লুর, তাহলে আমি টোটাল কাজটা পাবো। আমি মনে করো এই জায়গায় বসাচ্ছি কেন 10 দিয়ে গুণ করতে আমার সুবিধে হবে। এখানে আমি এম আর ডাব্লুর ভ্যালু বসাচ্ছি, 3 ইন্টু এম এর ভ্যালু 11 প্লাস 7 ইন্টু ডাব্লুর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 10, তাহলে 3 11 33 প্লাস 7 1 7, 33 7 40, 40 ইন্টু 10 400 হচ্ছে টোটাল ওয়ার্ক। এই কাজটা কাকে করতে হবে? 10 জন মহিলাকে কাজটা করতে হবে। তাহলে 400 হচ্ছে টোটাল ওয়ার্ক। 10 জন মহিলা যদি এই কাজ করে, 10 জন মহিলা প্রতিদিন কত কাজ করবে? দেখো মহিলাদের এফিসিয়েন্সি হচ্ছে 1, অর্থাৎ একজন মহিলা প্রতিদিন 1 ইউনিট কাজ করলে 10 জন মহিলা প্রতিদিন 10 ইন্টু 1 সমান 10 ইউনিট কাজ করবে। মহিলা 10 জন মহিলা 10 ইউনিট যদি কাজ করে প্রতিদিন, তাহলে 400 ইউনিট, এই যে টোটাল ওয়ার্ক যেটা আছে 400 ইউনিট, এটা করতে সময় লাগবে 40 দিন। বোঝা গেছে? মোট কাজ 400, প্রতিদিন 10 ইউনিট করে কাজ হচ্ছে, তাহলে সময় লাগবে 40 দিন, যেটা অপশন নাম্বার সিতে আছে। এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 মিনিট পরে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বি ট্যাপের আর কত সময় লাগবে বালতিটিকে জলপূর্ণ করতে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো ট্যাপটাকে পূর্ণ করবে, উভয় ট্যাপ খুলে দিয়েছে, 3 মিনিট পরে এ ট্যাপটাকে বন্ধ করে দিয়েছে। এখান থেকে 3 মিনিট পরে এ ট্যাপকে বন্ধ করা হয়েছে, মানে এই 3 মিনিট এ আর বি দুটো ট্যাপই কাজ করেছে, এবং বাদবাকি এই জায়গায় বি ট্যাপ কাজ করেছে। কেন? এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হয়েছে। বলেছে এই বি ট্যাপের আর কত সময় লাগবে বালতিটিকে জলপূর্ণ করতে। এই জায়গায় দুজনে মিলে কাজ করেছে, এদের দুজন যতটা জল ভরবে, মোট বালতির ক্যাপাসিটি থেকে এটা বাদ দিলে জল বাকি থাকবে, সেই জলটা কিন্তু বি ভরবে। দেখো এখানে এ আর বি ট্যাপ 12 মিনিট আর 15 মিনিটে একটা বালতিকে জলপূর্ণ করতে পারে। বালতিতে কতটা জল ধরে সেটা হবে 12 আর 15 লসাগু। সবসময় কতটা ক্যাপাসিটি সেটা হবে এদের লসাগু। 12 আর 15 লসাগু হচ্ছে 60। আমি মনে করছি বালতিতে মোট 60 ইউনিট জল ধরে, এটা টোটাল ক্যাপাসিটি। 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 60কে 15 দিয়ে ভাগ করলে 4 পাবো। এগুলো বেরোচ্ছে এ প্রতি মিনিটে, যেহেতু এখানে মিনিট আছে, প্রতি মিনিটে 5 ইউনিট জল ভরে, এবং বি প্রতি মিনিটে 4 ইউনিট জল ভরে। এই জায়গায় এ আর বি 3 মিনিট চালু ছিল, তাহলে এ প্রতি মিনিটে 5 আর বি প্রতি মিনিটে 4, অর্থাৎ দুজনে একসঙ্গে প্রতি মিনিটে 5 আর 4 9 ইউনিট জল ভরছে। এই 3 মিনিটে 3 9 27 ইউনিট জল কিন্তু ভরে ফেলেছে। মোট 60 ইউনিট জল ভরার কথা, তার মধ্যে 27 ইউনিট জল এ আর বি ভরেছে, তারপরে এ চলে গেছে। তাহলে বি কে কতটা জল ভরতে হবে? মোট 60 ভরার কথা, তার মধ্যে 27 ভরা হয়ে গেছে, তাহলে 33 ইউনিট জল বি কে ভরতে হবে। বলেছে বি এই 33 ইউনিট, অর্থাৎ বাকি জলটা ভরতে কত সময় নেবে। 33 ইউনিট বাকি আছে। বি প্রতি মিনিটে 4 ইউনিট করে কিন্তু জল ভরছে, দেখতে পাচ্ছ? তাহলে 33কে আমি 4 দিয়ে ভাগ করলে সময়টা পাবো। 33কে 4 দিয়ে ভাগ করো, 33 কিন্তু মিনিট ছিল, এটা খেয়াল রেখো। তাহলে 4 8 32, এখানে 8 মিনিট বেরোলো, এখানে 2 আর 1 3, 1 মিনিট বেরোচ্ছে। মিনিটকে যেহেতু সেকেন্ডে উত্তরে দিই, তাই আমি 60 দিয়ে আবার গুণ করব, তাহলে এটা হবে 60 সেকেন্ড। তাহলে 60 কি করে পাবো? 4 15 60, অর্থাৎ 15 সেকেন্ড আসবে, এখানে 60 আসছে। তাহলে মোট সময় লাগছে 8 মিনিট 15 সেকেন্ড, যেটা অপশন নাম্বার বি তে আছে। ময়দার দর 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান দাম কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ।
আমি দুটো ভাবে অঙ্কটাকে বলবো। একটা হচ্ছে দেখো এখানে 45 টাকায় আগে যতটা কিনতো এখন তার থেকে 5 কেজি ময়দা বেশি পাচ্ছে। 1 কেজি ময়দার বর্তমান দাম কত? আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বর্তমান দাম কি করে বার করব, যেটা এখানে চেয়েছে। যে টাকাটা দিয়েছে সেটা লেখো। এখানে একটা পার্সেন্টেজ আছে 25% কমছে বাড়ছে কিছু একটা দেওয়া থাকবে, 25%কে 25/100 লিখবে ইন্টু এখানে দেখো এই ফিগার হয়ে গেছে, এই ফিগার হয়ে গেছে। এখানে যে ফিগারটা দিচ্ছে 5 কেজি, আমাকে বার করতে বলেছে 1 কেজি, তাই 1/5 করবো, অর্থাৎ এখানে যে সংখ্যাটা দেবে সেটা দিয়ে ভাগ করে দেবো। এটা যেটা বেরোবে সেটাই কিন্তু বর্তমান মূল্য বেরোবে। দেখো আমি কাটছি, 5 20 100, এখানে 5 9 45, 4 5 20, 9 কে 4 দিয়ে ভাগ করলে 2.25 বর্তমান মূল্য, যেটা অপশন নাম্বার সিতে আছে। এটা ডাইরেক্ট করতে পারো, টাকাটা পার্সেন্টেজটা ইন্টু এখানে যেটা থাকবে 1 সেটা। এটা হলো একটা প্রসেস। এবার তোমরা যদি বলো যে আগের দাম কি ছিল, আগের দামটা 25%, দেখো কি হচ্ছে এখন কমে যাচ্ছে, অর্থাৎ 100 আগে ছিল এখন হচ্ছে 75। আমি যদি আগের দরে ফিরতে চাই তাহলে এইটাকে 100/75 দিয়ে গুণ করবে, তার কারণ আগের দরটা বেশি ছিল। বুঝে গেছে? তাহলে আমরা এইভাবে সবসময় এখনকার দামটা পাবো। যদি আগেকার দামে যেতে চাই এই পার্সেন্টেজটাকে কম বেশি যা আছে এইভাবে ক্যালকুলেশন করবে, করার পর যদি দেখো যে আগের দামটা বেশি ছিল তাহলে উপরে বেশি ফিগারটা দিয়ে এটাকে গুণ করবে আর বাদ বাকি ফিগারটাকে নিচে বসাবে। যদি মনে হয় এটা আমি মনে রাখতে পারবো না তাহলে এটাকে মনে রাখো। কি বলছে যে মূল্য 25% কমে গেছে। দেখো মূল্যের কথা বলা হয়েছে, আমি আগে আর এখনকার, এখন মানে বর্তমান। এখানে মূল্য আমি যদি আগে বলি 100 টাকা ছিল তাহলে এখন 25% কমে গিয়ে 75 হচ্ছে, অর্থাৎ মূল্যের রেশিও হচ্ছে 4:3, 25 দিয়ে কাটলাম। মূল্যের অনুপাতের ঠিক উল্টো অনুপাত হয় পরিমাণের রেশিও। তাহলে 4:3 যদি মূল্যের অনুপাত হয় পরিমাণের রেশিও হবে 3:4, ঠিক তার উল্টো। অর্থাৎ আগে যদি 3 ইউনিট পেতাম এখন 4 ইউনিট পাচ্ছি, অর্থাৎ এখন 1 ইউনিট বেশি পাচ্ছি, কিন্তু এখানে বলছে 5 কেজি বেশি পাই, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 কেজি। কি চেয়েছে? বর্তমানে চেয়েছে, বর্তমান মানে এখন, তাই আমি এই দিকে এই ফিগারটার মানটাকে বার করব। যদি আগের চাইতো তাহলে আমি এইখানে মান বসাতাম। 1 ইউনিটের ভ্যালু যদি 5 কেজি হয়, যেহেতু বর্তমান চেয়েছি তাই 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 5 20 কেজি। বোঝা যাচ্ছে? তার মানে আমি বুঝছি যে এখন 20 কেজি ময়দা কেনা হচ্ছে কত টাকায়? 45 টাকায়। 20 কেজি ময়দার দাম যদি 45 টাকা হয় তবে 1 কেজি ময়দার দাম কত? দেখো এই 45/20 যেটা লাস্ট পর্যন্ত এখানে এসেছিল এই ফিগারটাই এসছে। 5 দিয়ে কাটো, 9/4 দেখতে পাচ্ছ, আমার এখানেও 9/4 এসেছিল, যার জন্য এই ক্যালকুলেশন 2.25 এসছে। এটাকেও মনে রাখতে পারো। এখানে কি যদি আগের দাম চাইতো 1 ইউনিটের ভ্যালু 5 কেজি, 3 ইউনিটের ভ্যালু 3 5 15 কেজি, আমি বলতাম যে 15 কেজির দাম হচ্ছে 45 টাকা, 1 কেজির দাম হবে 45কে 15 দিয়ে ভাগ করলে 3 টাকা। তাহলে যদি আগের দাম চাইতো তাহলে কিন্তু 3 টাকা বেরোতো। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এটাকেও আমি দুভাবে বলবো, যেটা তোমাদের সুবিধে হবে সেইভাবে কর। দেখো এখানে বলেছে 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে, পাস আমি লিখলাম। 80% অঙ্কে পাস করেছে, এখানেও পাস লিখলাম। এই যে উভয় বিষয়ে যেটা দিয়েছে সেখানে 10% ফেল লেখা আছে, 10% ফেল লেখা আছে। আমি ডাইরেক্ট যদি উভয় বিষয়ে পাস বার করতে চাই, কেন উভয় বিষয়ে পাস? কেন এখানে পরে দেওয়া আছে যদি 144 জন উভয় বিষয়ে পাস করে। আমি এই ফিগার থেকে যদি উভয় বিষয়ে পাসের পার্সেন্টেজ বার করতে চাই তাহলে কি করব? এই ফিগারটা পাশে দেওয়া আছে, এই ফিগারটা পাশে দেওয়া আছে, এটা ফেলে দেওয়া আছে। 10% ফেল আছে, আমি যদি 100 থেকে 10 বাদ দিই তাহলে 90% পাস আমি দেখাতে পারবো। বোঝা যাচ্ছে? 90% যেই পাস দেখাবো
তখন আমি এখানে পাশের ফিগার এখানে পাশের ফিগার অর্থাৎ 70 প্লাস 80 এই দুটোকে যোগ করে 90 মাইনাস করে দেবো। এইটা কেন? তার কারণ হচ্ছে এই পুরো ফিগারটা হচ্ছে 70, আমি যখন এইটাকে নিচ্ছি তখন এই 90টা ঢুকে যাচ্ছে, আবার যখন এই 80টাকে নিচ্ছি টোটালটাকে তখনও কিন্তু 90 ঢুকে যাচ্ছে, তার মানে 90 দুবার চলে গেছে এই পুরো ফিগারের মধ্যে। তাই এই দুটোকে যোগ করে আমি একবার 90 মাইনাস করব, এই যে ফিগারটা আসবে সেটা হবে উভয় বিষয়ে পাস। 70 80 150 থেকে 90 বাদ দিলে 60% উভয় বিষয়ে পাস করছে, এটা ডাইরেক্ট বেরিয়ে যায়। বোঝা যাচ্ছে? প্রশ্নে দিয়েছে যে উভয় বিষয়ে পাস করেছে 144 জন, আমি দেখলাম 60% উভয় বিষয়ে পাস করেছে, প্রশ্ন দিচ্ছে 144। তাহলে 60% এর ভ্যালু হচ্ছে 144, আমি যদি 3 দিয়ে কাটি তাহলে 20% এর ভ্যালু হবে 48। বলেছে কত পার্সেন্ট মোট পরীক্ষার্থী কত, আমরা জানি পরীক্ষার্থী হচ্ছে 100%, এটাকে 5 দিয়ে গুণ করলে 100% আসে, তাই এটাকে 5 দিয়ে গুণ করে আমি বলবো মোট পরীক্ষার্থীর সংখ্যা 240 জন, যেটা অপশন নাম্বার সি তে আছে। বোঝা যাচ্ছে? আর একটা প্রসেস আছে, আমি সেটাও দেখাই। প্রসেস মানে কি, একই জিনিস হবে, খালি এই জায়গাটা একটু চেঞ্জ করুন। যেমন এই যে 10% উভয় বিষয়ে ফেল আছে, আমি এটাকে ফিক্সড রেখে দিলাম 10%, এটা ফেল আছে। দেখো 70% ইংরেজিতে পাস আছে, আমি যদি ইংরেজিতে ফেল বার করি তাহলে 100 থেকে 70 বাদ দাও, তোমরা বলবে 30%, এটা কিন্তু ফেল। একই রকম ভাবে অঙ্কে 80% পাস করছে, ফেল কত হবে? 100 থেকে 80 বাদ দাও, 20% ম্যাথমেটিক্সে ফেল হবে। একই রকম ভাবে আমি করব যে এই যে জায়গাটা আছে, এই যে টোটালটা 30 20, দেখো আগের মতোই পুরো 30 ফিগার, এই পুরো ফিগারটা 20, দুটোকে যোগ করে আমি এই 10টাকে মাইনাস করব, তার কারণ হচ্ছে 10টা দুবার চলে আসছে, এই পুরো ফিগারের মধ্যেও একবার আসছে, এই পুরো ফিগারের মধ্যেও একবার আসছে। আমি চাইছি এই পুরো ফিগারটার মান কত, অরিজিনালি এই পুরো ফিগারটার মান চাইছি, এটা করতে গিয়ে দেখছি এই 10টাকে দুবার নেওয়া হয়ে গেছে, তাই একবার মাইনাস করতে হবে। এটা কি পাবো? এটা পাবো এই যে ফেল বলেছি, ফেলের পার্সেন্টেজ 30 20 50 থেকে 10 বাদ দিলে 40% ফেল। তাহলে উভয় বিষয়ে পাস কত পাবো? 40% যদি ফেল করে তাহলে 100 থেকে 40 বাদ দিলে 60% উভয় বিষয়ে পাস পাবো। একই রকম ভাবে আবার করব, 60% এর ভ্যালু এখানে দেওয়া আছে 144, তাহলে 100% এর ভ্যালু কত? কিছুই না, খালি নয় কেউ মানে এটাকে ফেলকে পাস কনভার্ট করতে পারো বা পাসকে ফেলে কনভার্ট করতে পারো। এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2,200 টাকা আয় করলে সুদের হার কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য ধার দিয়েছে, কিছু একটা ইন্টারেস্ট পাচ্ছে, এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য দিচ্ছে, এখান থেকেও কিছু ইন্টারেস্ট পাচ্ছে। খেয়াল রাখো সুদের হার একই বলে দিয়েছে। এবারে এই ইন্টারেস্ট আর এই ইন্টারেস্ট মিলিয়ে এ মোট 2,200 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, আয় করছে মানে ইন্টারেস্ট পাচ্ছে, সুদের হার কত? এই তো দেখো এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য দিয়ে যে ইন্টারেস্টটা পাবে, আমি যদি বলি যে 2 বছরের জন্য না, আমি 1 বছরেই সেই ইন্টারেস্টটা পেতে চাই। আবার বলছি, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য দিয়ে যে ইন্টারেস্টটা পাবে, এ যদি বলে আমার ইন্টারেস্টটা 1 বছরেই চাই, তাহলে বি বলবে তুমি আমাকে এর দ্বিগুণ টাকা দাও। তার মানে আমি যদি এইটাকে 1 বছর করতে চাই, টাকাটাকে দ্বিগুণ করে নিতে হবে। আমি সেটাই বার করব। যদি এ বি কে 5 দুগুণে 10,000 টাকা 1 বছরের জন্য দেয়, তাহলে কিন্তু সেম ইন্টারেস্ট পাবে যে ইন্টারেস্টটা 2 বছরে 5,000 টাকা দিয়ে পাচ্ছে। বোঝা গেছে? একই রকম ভাবে দেখো সি কে 3,000 টাকা 4 বছরের জন্য দিয়ে যে ইন্টারেস্ট পাচ্ছে, আমি বলছি 1 বছরই আমার ইন্টারেস্টটা দরকার। আমি যদি 1 বছরই সেই ইন্টারেস্টটা চাই, তাহলে সি বলবে আমাকে 4 গুণ টাকা দাও। বোঝা যাচ্ছে? এটাকে 4 দিয়ে ভাগ করছি, টাকাটাকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে সি বলবে আমাকে 3 4 12,000 টাকা দাও। এ যদি বলে আমি বি কে আর সি কে আলাদা করে ধার দেবো না, একবারই ধার দেবো, একজনকেই ধার দেবো, তাহলে ওরা বলবে তাহলে
বি এর 10,000 টাকা এবং সি এর 12,000 টাকা মিলিয়ে আমাদের দাও, তাই না? কেন এখান থেকে ইন্টারেস্ট আর এখান থেকে ইন্টারেস্ট মিলিয়ে তো তুমি 2,200 টাকা পাচ্ছ। তুমি এক কাজ করো, এই টাকাটা আর এই টাকাটা মিলিয়ে আমাদের যে কোনো একজনকে ধার দিয়ে দাও। বি বলবে আমার 10,000 টাকা, সি বলবে আমার 12,000 টাকা, মানে আমাদের দুজনকে মিলিয়ে 22,000 টাকা ধার দিয়ে দাও, ইন্টারেস্ট তুমি সেই একই পাবে। বোঝা যাচ্ছে? তার মানে জিনিসটা এলো, এই 22,000 টাকা যদি আমি দুজনকে মিলিয়ে দিই 1 বছরের জন্য, তাহলেও কিন্তু আমি এই 2200 টাকা ইন্টারেস্ট পাবো। তাহলে বলতে পারি 22,000 টাকার 1 বছরের সুদ হচ্ছে 2200। এই ফিগারগুলোকে একটু কেটে নেবে অ্যাজ ইফ এটা রেশিও, 22 কে 22, এখানে 10, অর্থাৎ আমি এটাকে কেটে দেখলাম যে 10 টাকা যদি আমি দিই 1 বছরে 1 টাকা ইন্টারেস্ট পাবো। তাহলে 100 টাকা যদি দিই 1 বছরে কত ইন্টারেস্ট পাবো? এটাকে 10 দিয়ে গুণ করলে 100 আসে, তাই এটাকে 10 দিয়ে গুণ করে আমি বলবো 10 টাকা ইন্টারেস্ট পাবো। 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, মানে সুদের হার হচ্ছে 10%, যেটা প্রশ্নে চেয়েছে। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার ডি। শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছরের শেষে 8,160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো প্রশ্ন থেকে পরিষ্কার যে শুভাশিস 11 বছরের জন্য টাকা ধার নিয়েছে। এখানে প্রথমে 3 বছর গেল, পরে 5 বছর গেল, মানে 3 + 5 8 বছর হয়ে গেছে। তাহলে 11 বছরের জন্য টোটাল নেয় 8 বছর হয়ে গেলে বাকি সময় বলতে কোন সময়টার কথা বলা হয়েছে? মোট 11 বছরের মধ্যে 5 আর 3 8 বছর বাদ গেলে বাকি সময় মানে 3 বছর। বোঝা গেছে? এটা প্রথমে বার করে নাও। দেখো প্রথম 3 বছর শুভাশিস 6% হারে ইন্টারেস্ট নিয়েছে। প্রতি বছর 6% হিসেবে 3 বছরে শুভাশিস 3 6 18% ইন্টারেস্ট পেয়েছে। পরবর্তী 5 বছর 9% হারে, প্রতি বছর 9% হারে 5 বছরে 5 9 45% ইন্টারেস্ট পেয়েছে। এবং বাকি সময় অর্থাৎ এই 3 বছর 13% হারে, মানে 3 বছরে মোট 3 13 39% ইন্টারেস্ট পেয়েছে। তাহলে শুভাশিস ওই 11 বছরে কত ইন্টারেস্ট পেয়েছে? তোমরা বলবে 102% ইন্টারেস্ট পাচ্ছে। এগুলোকে সব যোগ করলাম, বোঝা যাচ্ছে? 102% ইন্টারেস্ট পেয়েছে, কিন্তু প্রশ্নে বলছে 8,160 টাকা ইন্টারেস্ট পেয়েছে। তাহলে এই 102% এর ভ্যালু হচ্ছে 8,160 টাকা। এটাকে যদি আমি কাটি তাহলে এটা আসবে, একের ভ্যালু হবে 80। বলেছে মোট ঋণের পরিমাণ কত? মোট ঋণ সবসময় 100% হয়, 1% এর ভ্যালু যদি 80 হয়, এটাকে 100 দিয়ে গুণ করলে 100 আসে, তাই 80 কে 100 দিয়ে গুণ করে আমি বলবো মোট ঋণের পরিমাণ হচ্ছে 8,000 টাকা, যেটা অপশন নাম্বার সিতে আছে। একটি লোক একটি দ্রব্য 40% লাভে বিক্রি করে, যদি সে 40% কমে কিনতো এবং 5 টাকা কমে বিক্রি করত তাহলে 50% লাভ হতো। ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। বলেছে একটা লোক একটা দ্রব্য 40% লাভে বিক্রি করছে, মানে 100 টাকায় যদি লোকটা কেনে, 40% লাভে মানে 140 টাকায় বিক্রি করছে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য, আমি সেলিং প্রাইস 1 লিখছি। এবারে বলেছে যদি সে 40% কমে কিনতো, 100 টাকায় কিনেছিল, 40% কমে কিনছে মানে 60 টাকায় কিনছে। 60 টাকায় কিনে এই লাইনটাকে পড়ো না, বলছে 50% লাভ করবো। দেখো এটা তো সিপি, আমি এদিকটা করে সেলিং প্রাইস লিখছি, বোঝা যাচ্ছে? 60 টাকায় কিনে যদি 50% লাভ করো, 60 টাকার 50% কত? তোমরা বলবে 60 টাকার 50% হচ্ছে 30 টাকা আমি লাভ করব।
60 টাকায় কিনে 30 টাকায় লাভ করলে আমাকে 90 টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ দ্বিতীয়বার আমি বিক্রয় মূল্য বললাম 90 টাকা। প্রথমবারের বিক্রয় মূল্য 140, দ্বিতীয়বারের বিক্রয় মূল্য 90। তাহলে প্রথম আর দ্বিতীয়বারের বিক্রয় মূল্যের পার্থক্য কত? 140 থেকে 90 বাদ দিলে 50 ইউনিট। বোঝা যাচ্ছে? তাহলে প্রথমবার যে দামে বিক্রি করেছে আর দ্বিতীয়বার যে দামে বিক্রি করেছে তাদের মধ্যে পার্থক্য 50 ইউনিট। কিন্তু বলছে যে যদি সে 40% কমে কিন্তু এবং 5 টাকা কমে বিক্রি করত, আমি দেখছি বিক্রি করছে 50 ইউনিট কমে, প্রশ্নে বলেছে 5 টাকা কমে, তাহলে এটার মান হবে 5 টাকা। জাস্ট কাটো, অর্থাৎ 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 1 টাকা। কি চেয়েছে? দ্রব্যটি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ধরেছিলাম 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? এটাকে 10 দিয়ে গুণ করে 100 আসে, তাই 1 কে 10 দিয়ে গুণ করে আমি বলবো যে ক্রয় মূল্য হবে 10 টাকা, যেটা অপশন নাম্বার 1 তে আছে। একটি ঘরের 2 মিটার 50 সেমি ইন্টু 1 মিটার 50 সেমি মাপের মেঝেতে কতগুলি বৃহত্তম বর্গাকার মাপের টালি লাগবে? বৃহত্তম বর্গাকার মাপের টালির দৈর্ঘ্য কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। একটা ঘর আছে, এটাকে 2 মিটার 50 সেমি মানে 250 সেমি হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 1 মিটার 50 মানে 150 সেমি। এগুলো সব সেমিতে কনভার্ট করে নিলাম। বোঝা গেছে? দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। এই ঘরটার ক্ষেত্রফল কত হবে? তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এইটার ক্ষেত্রফল। এবারে এই ঘরে টালি লাগাতে হবে বৃহত্তম বর্গাকার মাপের। দেখো যখন এরকম কোনো ঘরের বৃহত্তম বর্গাকার মাপের টালি লাগবে বলবে, তখন এই দুটো সংখ্যার গসাগু যেটা আসবে, অর্থাৎ 150 আর 250 গসাগু যেটা আসবে সেটা হবে বর্গাকার টালির দৈর্ঘ্য। বর্গাকার টালির দৈর্ঘ্য আসবে। যে টালিটা লাগাবো এই ঘরের মধ্যে সেই টালির দৈর্ঘ্য কত হবে? সেটা হবে 150 আর 250 গসাগু। বোঝা যাচ্ছে? এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে 50। তাহলে বর্গাকার মাপের অর্থাৎ এই যে টালি, প্রত্যেকটা প্রান্তের দৈর্ঘ্য হবে 50 50 করে। বোঝা গেছে? একটা টালির দৈর্ঘ্য যদি 50 হয়, বলেছে যে এই ঘরে কতগুলো টালি বসবে। দেখো বর্গাকার এই যে ক্ষেত্রটার ক্ষেত্রফল কত? যদি বর্গক্ষেত্রের একটা বাহু 50 হয়, তাহলে এক একটা টালির ক্ষেত্রফল হবে 50 ইন্টু 50। এটা হচ্ছে একটা টালির ক্ষেত্রফল। বোঝা গেছে? একটা টালির ক্ষেত্রফল এটা। এই হচ্ছে মোট ঘরের দৈর্ঘ্য 250 ইন্টু 150। আমি যদি এই ক্ষেত্রফলকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে মোট টালি পাবো। বোঝা গেছে? মোট কতগুলো টালি লাগবে। এটা জাস্ট কাটো, 0 0 0 0 5 5 25, অর্থাৎ মোট 15টা টালি লাগবে। এটা আমি এখান থেকে পেয়ে গেলাম। কি কি চেয়েছে? বৃহত্তম বর্গাকার মাপের টালি লাগবে কতগুলি? আমি দেখলাম 15টা লাগবে, অর্থাৎ উত্তর শুরু হবে 15 দিয়ে। এটাই আছে এটাই আছে, তার মানে এই দুটো উত্তর হবে না। আর একটা কি ছিল? বৃহত্তম বর্গাকার মাপের টালির দৈর্ঘ্য কত? টালির দৈর্ঘ্য আমি কত পেলাম? টালির দৈর্ঘ্য পেয়েছিলাম 50 করে, যেটা অপশন নাম্বার সি তে আছে। তাহলে 15টা টালি লাগবে, এক একটা টালির দৈর্ঘ্য 50 করে হবে, উত্তর হবে অপশন নাম্বার সি। দুটি পাত্রের তরলের আয়তন যথাক্রমে 120 লিটার ও 56 লিটার। ন্যূনতম কত আয়তনের পাত্র প্রয়োজন যাতে দুটি পাত্রের তরল সঠিকভাবে পরিমাপ করলেও দুটি পাত্রে কোনো তরল থাকবে না? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এখানে বলেছে ন্যূনতম কত আয়তনের পাত্র প্রয়োজন যাতে দুটি পাত্রের তরল সঠিকভাবে পরিমাপ করলেও
দুটি পাত্রে কোনো তরল থাকবে না। মানে এমন একটা সর্বোচ্চ এমন একটা মাপের পাত্র নেব, যেই পাত্র দিয়ে এখান থেকে আর এখান থেকে যে তরলটা আছে সেটাকে যদি নিয়ে নিই, এই পাত্রের মধ্যে কোনো রকম ভাবে আর কোনো তরল বাঁচবে না, পুরোটাই শেষ হয়ে যাবে। তাহলে বৃহত্তম মাপের একটা আমি পাত্র কিন্তু নেব। সেটার নিতে গেলে আমাকে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর লসাগু বার করতে হবে। 120 আর 56 গসাগু বার করতে হবে। বৃহত্তম মাপের একটা পাত্র বলেছি তাই গসাগু বার করতে হবে। 120 আর 56 গসাগু হচ্ছে 8, এটা লিটারে ছিল তাই এটা 8 লিটার। অর্থাৎ 8 লিটার মাপের যদি আমি কোনো পাত্র নিই, 120-র মধ্যে থেকেও সমস্ত তরল বার করতে পারবো, 56-র মধ্যে থেকে সমস্ত তরল বার করতে পারবো, এবং শেষ পর্যন্ত আর কোনো তরল পাত্রে থাকবে না। বলেছি তরলের আয়তন কত, দেখো এখানে সিসিতে আছে, লিটার থেকে সিসিতে কনভার্ট করতে গেলে 100 দিয়ে গুণ করো, তাহলে উত্তর হবে 8000 সিসি, যেটা অপশন নাম্বার সিতে আছে। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? এটা তোমরা করবে, তোমাদের জন্য এটা আমি হোমওয়ার্ক দিলাম। একটা আধ অঙ্ক তো করতে হবে, এরম অঙ্ক আমি আগে করিয়েছি তাই এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। দুটি সংখ্যার মধ্য সমানুপাতি 6, তৃতীয় সমানুপাতি 20.25 হলে সংখ্যা দুটি কি কি? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো দুটো সংখ্যা, আমি যদি প্রথম দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা বলি, আমরা জানি মধ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা, হয়েছে মধ্য স্কোয়ার সমান প্রথম ইন্টু তৃতীয়। এখানে বলছে দুটি সংখ্যার মধ্য সমানুপাতি 6, অর্থাৎ মাঝখানেরটা 6 দিয়েছে, এবং তৃতীয় সমানুপাতি হলো 20.25, অর্থাৎ এটা হচ্ছে 20.25। তাহলে এটা যদি 20.25 দিয়ে দেয়, অঙ্কটা ভুল আছে জানো, এটা শূন্যটা হবে না, এটা ভুল আছে, 2.25 নালে আসবে না, ঘেটে যাচ্ছে। দেখো এরকম যদি হয় তাহলে তো আমরা বেকার সূত্রটা শুধু জানবো কিন্তু ফর্মুলায় ফেলার কোনো দরকার পড়বে না। আমরা জানি কি প্রথম ইন্টু তৃতীয় সমান মধ্য স্কোয়ার, এই তো সূত্র যেটা আমি এখানে বললাম, মধ্য স্কোয়ার সমান প্রথম ইন্টু তৃতীয়। এবারে দেখো আমি যদি এই অপশানগুলোকে দেখি, ভালো করে যদি খেয়াল করো, মধ্য দেওয়া আছে 6, তাহলে মধ্য স্কোয়ার আসবে 6 6 36। আমি দেখব যে কোন দুটো সংখ্যা দিয়েছে যাদের গুণফল 36 হবে, এই দুটোর গুণফল 36 না, এই দুটোর গুণফল 36 না, তার মানে এইটাকে নিয়ে আমি চেক করব। 4 9 36 হচ্ছে, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাইড, বোঝা যাচ্ছে, 4 × 9 36 হয়। আবার তৃতীয় সমানুপাতি 2.25, আমি দেখছি 4 যদি একটা সংখ্যায়, 9 যদি আর দ্বিতীয় সংখ্যা হয়, তৃতীয় সংখ্যাটাকে আমি x মনে করতে পারি। একই রকম ভাবে প্রথম ইন্টু তৃতীয় 4x সমান মধ্য স্কোয়ার, সরি ও 9 স্কোয়ার, 9 9 81 আসছে, আমি এখানে ভুল বলেছি, সরি, এটা 20.25, ঠিক আছে। তাহলে 9 স্কোয়ার সমান 81, তাহলে x এর মান হবে 81/4, 20.25। একটু ভুল হচ্ছিল আমার, 20.25 অঙ্ক ঠিক আছে, আমারই ভুল। তাহলে এক্ষেত্রে উত্তর 20.25 আসছে, অর্থাৎ তৃতীয় সমানুপাতি। আমরা অপশান থেকে করলাম যে উত্তরটা হচ্ছে অপশান নাম্বার সি। আর একবার বলি, আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মধ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম ইন্টু তৃতীয় এই সূত্র মেনে চলবো। আমি খালি চেক করব যে মধ্য স্কোয়ার যেটা আছে 6 6 36 আসছে, সেটা কোন দুটো সংখ্যার গুণফল। 4 9 36 দেখে আমি টিক মেরে দেবো না, তার কারণ এখানে কোনোটি 9 আছে। আর একটা আছে তৃতীয় সমানুপাতি 20.25, সেটা আমি দেখে নেবো, এটা প্রথম, এটা যদি দ্বিতীয় হয় তৃতীয়টাকে x মনে করব। আমরা একই রকম ভাবে সূত্রে ফেলবো মধ্যে স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম ইন্টু তৃতীয়। এখান থেকে x এর মান 20.25 আসছে কিনা জাস্ট চেক করো, উত্তর বেরিয়ে যাবে। পরের প্রশ্ন, একটি ট্রেনের গতিবেগ 100 কিমি/ঘন্টা, ট্রেনটি প্রতি 75 কিমিতে 3 মিনিট করে থামে, 600 কিমি পথ যেতে
ট্রেনটি মোট কত সময় নেবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো যেতে হবে 600 কিমি, যদি না থামে তাহলে কত সময় লাগবে? ঘন্টায় 100 কিমি করে যাচ্ছে, 600 কিমি যেতে হবে, প্রতি ঘন্টায় যদি 100 করে যায় তোমরা বলবে সময় লাগবে 6 ঘন্টা যদি না থামে। কিন্তু ও তো থেমেছে, তাহলে সময়টা 6 ঘন্টার চেয়ে বেশি লাগবে। কেন? থামার সময়টা এর মধ্যে নেই। থামছে কিরাম করে? প্রতি 75 কিমিতে 3 মিনিট করে থামছে। দেখো 75 কিমিতে যদি 3 মিনিট করে থামে, আমি দেখব যে সে কবার থামছে। 600 কিমি যেতে হবে, প্রতি 75 কিমি অন্তর অন্তর থামছে, তাহলে তাকে থামতে হবে এইটা -1। কেন 1 করছি? তার কারণ হচ্ছে যখন শেষে পৌঁছে যাবে তখন কিন্তু সে আর থামছে না, তখন বলবো গন্তব্যে পৌঁছে যাচ্ছে। তাই এখানে যতবার আসবে তার থেকে সবসময় 1 মাইনাস করবে, এতবার থামবে। আবার বলি 600 কিলোমিটার যাবে, 75 কিলোমিটার অন্তর অন্তর থামছে, তাহলে থামবে কতবার? এখান থেকে যে ফিগারটা আসবে সেখান থেকে 1 মাইনাস করবে। কেন? শেষে গিয়ে সে কিন্তু আর থামছে না। এটাকে কাটলে 8 আসছে, 8 মাইনাস 1 করলে 7 বার থামছে। প্রতিবার থামতে 3 মিনিট করে থামছে, তাহলে 7 বারে 3 7 21 মিনিট কিন্তু থামতে হবে। আমি দেখলাম না থামলে 6 ঘন্টা সময় লাগবে, থামার জন্য 21 মিনিট অতিরিক্ত নেবে, তাহলে মোট সময় লাগবে 6 ঘন্টা 21 মিনিট, যেটা অপশন নাম্বার সি তে আছে। একটি নির্দিষ্ট পরিমাণ দুধের সঙ্গে 2 লিটার জল মেশানোয় মিশ্রণের দাম হলো 35 টাকা পার লিটার। যদি বিশুদ্ধ দুধের দাম 45 টাকা পার লিটার হয় তবে মিশ্রণের দুধের পরিমাণ কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এখানে দুধ আর জলের কথা বলা হয়েছে। দেখো এই জায়গায় দিয়েছে যে বিশুদ্ধ দুধের দাম 45 টাকা পার লিটার, আর জল মেশানোর ফলে মিশ্রণের দাম হলো 35 টাকা। দুধের সঙ্গে জল মিশিয়ে কিছু একটা পাওয়া গেছে, সেটাকে আমি অ্যাভারেজ বলবো, সেটা 35 টাকা দিয়েছে। বোঝা যাচ্ছে? দেখো জলের দাম আমি পেলাম না, জলের দাম নেই ধরে নিয়ে আমি 0 ধরবো। তোমরা বলবে বোতলের জলের দাম তো অনেক বেশি, অঙ্কের ক্ষেত্রে আমি জলের দামকে 0 ধরে এগোবো। বোঝা যাচ্ছে? তাহলে দেখো দুধের দাম পেলাম, জলের দাম পেলাম, আর দুধ আর জল মিশিয়ে অ্যাভারেজ দাম পেলাম। এগুলোকে ক্যালকুলেশন এইভাবে বিয়োগ করে নাও, এই ক্রস বিয়োগ করো, তাহলে দুধ আর জলের রেশিও হচ্ছে 7:2। তার মানে 7 লিটার যদি দুধ নেওয়া হয় তাহলে জল নেওয়া হয়েছে 2 লিটার। কি বললাম? 2 লিটার জল নেওয়া হয়েছে, সেটাই তো বলেছে যে 2 লিটার জল মেশানো হয়েছে। বলেছে যে দুধের পরিমাণ কত, আমি দেখছি যে 2 লিটার জল মেশালে দুধ কিন্তু 7 লিটার হতে হবে, তাহলে আমাদের উত্তর হলো 7 লিটার দুধ মেশাতে হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। বাই চান্স যদি এই 2 লিটার না থেকে এটা 4 লিটার আসতো, তাহলে আমি বলতাম এই 2 এর ভ্যালু হচ্ছে 4, 1 এর ভ্যালু 2, 7 এর ভ্যালু কত? 7 এর ভ্যালু 14 বেরোতো, তখন কিন্তু দুধের পরিমাণ 7 দুগুণে 14 বলতাম। এখানে যেহেতু এই ফিগারটা আর এখানকার জলের ফিগারটা মিলে গেছে, তাই আমি বলছি 2 এর ভ্যালু 2, 1 এর ভ্যালু 1, 7 এর ভ্যালু কত? পরের প্রশ্ন। 8 জন লোকের একটি দলে 21 এবং 23 বছর বয়সী 2 জন লোকের পরিবর্তে 2 জন লোক এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। 2 জন লোকের গড় বয়স কত বছর? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গায় 8 জন লোক ছিল, 2 জন চলে গেছে, 2 জন এসছে, অর্থাৎ আগে যা লোক সংখ্যা ছিল এখনো লোক সংখ্যা, তাই এটাকে ইকুয়াল রিপ্লেসমেন্ট বলা হবে।
যে দুজন লোক গেল তাদের মোট বয়স হচ্ছে 21 + 23 = 44 বছর। যারা গেল, যারা আসবে তারা আসার ফলে বলছে যে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পাচ্ছে। মানে কি, এই যারা চলে গেল 44 বছর বয়স নিয়ে, যারা আসবে তারা তো এই 44 নিয়ে আসবেই, উল্টে আরো কিছু বয়স এক্সট্রা নিয়ে আসবে, যার জন্য প্রত্যেকের বয়স 2 করে বাড়বে। কি বললাম, প্রত্যেকের বয়স যদি 2 করে বাড়ে, এই 8 জনের বয়স 8 × 2 = 16 বছর বেড়ে যাবে। তাহলে যারা আসছে এই 44 তো নিয়ে আসছেই, প্লাস এই যে 2 করে গড় বাড়ছে তার জন্য 8 × 2 = 16 অতিরিক্ত নিয়ে আসছে। মানে এই দুজন নতুন যারা আসছে তাদের মোট বয়স 44 + 16 = 60। দুজনের টোটাল যদি 60 বয়স হয়, অ্যাভারেজ কত হবে? তোমরা বলবে 2 দিয়ে ভাগ, অর্থাৎ দুজনের অ্যাভারেজ বয়স 30 বছর, যেটা অপশন নাম্বার সি তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।